একদিন সাবিত্রী দেবীর স্বামী প্রিয়তোষ বাবু এবং তাদের 3 ছেলে কুমার, দেবেশ এবং দীপমকে রান্নাঘরে রান্না করতে দেখতে পাওয়া যায়। কিন্তু রান্না করতে গিয়ে তারা ভীষণই বিরক্ত বোধ করে, কারণ তারা মনে করে রান্নাঘর সামলানো একমাত্র মেয়েদের কাজ। মেয়েরা রান্নাবান্না করবে, সংসার সামলাবে, আর ছেলেরা শুধু বাইরে কাজ করবে এবং বাড়িতে এসে আরাম করবে। সেই কারণে তাদের রান্নাঘর সামলাতে মোটেই ভালো লাগে না। বাবা, আমার আর ভালো লাগছে না। আমরা 3 ভাই সবেমাত্র অফিস থেকে এলাম, আর এখনই বাড়ির মেয়েরা অর্ডার করছে যে আমাদেরকে এখন পরোটা ডিম কষা বানিয়ে খাওয়াতে হবে। ঠিক বলেছিস দাদা, এসব কাজ করতে কি আর ভালো লাগে বল? কোথায় অফিস থেকে এসেছি, সব বউরা মিলে আমাদেরকে 1 কাপ চা করে খাওয়াবে, তা না আসা মাত্রই রান্নাঘরে পাঠিয়ে দিচ্ছে। এসব কথা বলে তো কোনো লাভ নেই। তাড়াতাড়ি রান্না বান্না শুরু করো, তারপর সময় মতো খেতে দিতে না পারলে ওরা কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করবে, তখন কিন্তু আরো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তোরা রুটি বানিয়ে নে, আর ডিম কষা বানানোর জন্য আমি তোদেরকে মশলা করে দিচ্ছি। আর রান্নাঘরে যে মিক্সিটা কোথায় ডাকে তাও তো বুঝি না বাবা। এই বলে 4 জন মিলে রান্নাঘরে রুটি এবং ডিম কষা রান্না করতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয়, তারা রুটি বানাতে জানে না। 2 ভাই কোনো মতে 4 হাত দিয়ে আটা মাখে। আর যেহেতু তাদের 3 ভাইয়ের মধ্যে এক ভাই 1 বছরের জন্য হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে, তাই সে গোল করে রুটি বেলতে জানে, যার ফলে তারা কোনো রকমের রুটি বানিয়ে নেয়। অন্যদিকে প্রিয়তোষ বাবু কোনো মতে রান্নাঘর থেকে মিক্সার গ্রাইন্ডার খুঁজে বার করে, কারণ তারা যেহেতু সচরাচর রান্নাঘর ব্যবহার করে না, তাই রান্নাঘরের কোথায় কি আছে তারা ঠিকমতো অবগত নয়। কিন্তু ব্যাপার হলো, ডিম কষাতে কি কি মশলা ব্যবহার করতে হয় প্রিয়তোষ বাবু সেটা জানে না। দাঁড়া, তোরা একটু অপেক্ষা কর, আমি তোদের মায়ের কাছ থেকে ডিম কষার মশলা জেনে নিয়ে আসি, বুঝেছিস? এই বলে প্রিয়তোষ বাবু বাইরে বেরোয়। তখন সাবিত্রী দেবী 3 বৌমার সঙ্গে পায়ের উপর পা তুলে বসে বসে চা খায় আর আরাম করে সিরিয়াল দেখে। প্রিয়তোষ বাবু যখন তার স্ত্রীকে ডিম কষার মশলার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন বাড়ির মহিলারা একেবারে হেসে হেসে লুটোপুটি খায়। সারা জীবন ধরে আমার হাতে ডিম কষা রান্না খেয়ে এত প্রশংসা করলে, আর এখন ডিম কষাতে কি মশলা ব্যবহার হয় সেটাই জানো না? সত্যিই তুমি কিন্তু একটা অপদার্থ। রান্নাঘরের দায়িত্ব দিয়েছি, কিন্তু কোন রান্নায় কি মশলা ব্যবহৃত হয় সেটা আমি বলতে যাব কেন? ওটা তো তোমার জানা দরকার ছিল। তোমার কিন্তু ভীষণ মুখ হয়েছে দেখছি। একাই আমরা ছেলেরা মিলে রান্নাঘরের সমস্ত দায়িত্ব সামলাচ্ছি, আর তার উপর তুমি আমাকে এরকম করে মুখ করছো। ঠিক আছে, তোমাকে মশলা বলে দিতে হবে না, আমি দেখে নেবো কিভাবে রান্না করতে হয়। এই বলে প্রিয়তোষ বাবু আবার রান্নাঘরে চলে যায়। শেষ পর্যন্ত সে কোনো মতে ফোন ঘেটে ডিম কষা কিভাবে রান্না করতে হয় জেনে নেয়। কিন্তু সে যখন মিক্সার গ্রাইন্ডারে মশলা পেস্ট করতে যায়, তখন মিক্সার গ্রাইন্ডার ভালো করে আটকাতে ভুলে যায়। তাই হঠাৎই মিক্সার গ্রাইন্ডারের ঢাকনা খুলে সারা রান্নাঘরে মশলা ছড়িয়ে যায়। এ কি বাবা, তুমি কি করলে এটা? এ বাবা, রান্নাঘরটার কি অবস্থা হয়ে গেল বলো তো? আমাদের গায়ে হাতে পায়ে সমস্ত জায়গায় তো ডিম কষার মশলা লেগে গেল। ধুর, সত্যি একদম ভালো লাগে না। তুমি যখন রান্না করতে পারো না, তখন রান্নাঘরে আসতে গেলে কেন? একাই বাইরে শীত করছে, তার উপর আবার এখন গায়ে মশলা লেগে গেল। রাত্রেবেলা আবার স্নান করতে হবে, আমারও ভালো লাগছে না। ধুর। তাদের গায়ে যেহেতু অনেক মশলা লেগে যায়, তাই আবার তারা বাথরুমে গিয়ে স্নান করে আসে। জামা কাপড় পরিবর্তন করে কোনো মতে তারা রুটি এবং ডিম কষা পরিবেশন করে। বাড়ির মহিলারা খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলে এসে বসে। ইস, রুটিগুলো কি শক্ত শক্ত হয়েছে, একদম ভালো লাগছে না। সারাদিন বাড়ির কাজ করার পর রাত্রিবেলা একটু ভালো করে ডিনার করব, তার কোনো উপায় নেই। সত্যি তোমাদের দ্বারা রান্নাঘর সামলানো হবে না। এটা ডিম কষা রান্না হয়েছে না নুনের কষা রান্না করেছো? তোমরা রান্নাঘর সামলাতে গিয়েছে এতটা কিপটামি করবে আমি জানতাম না। তোমরা ভালো করেই তো জানো একটা ডিম খেয়ে আমাদের পেট ভরবে না, তাহলে ডিম কষার মধ্যে 2টো করে ডিম দাওনি কেন? আর এদিকে নুন এত বেশি দিয়েছো। বাড়ির মহিলাদের মুখে এমন কথা শুনি ছেলেরা ভীষণই রেগে যায়। আমরা এত কষ্ট করে সারাদিন বাইরে অফিস থেকে কাজ করে আসি, তারপর বাড়িতে এসে রান্না বান্না করছি, ঘর সামলাচ্ছি, আর তোমরা এরকম ভাবে আমাদের রান্না বান্নার নিন্দা করছো। হ্যাঁ তো কি হয়েছে? তোমরা হয়তো ভুলে যাচ্ছ যে আমরাও কিন্তু কাজ করি। আমি গান শেখাই, আমার 2 যা টিউশন পড়াই, তারপরও কিন্তু তোমাদের জন্য আমাদের রান্না বান্না করতে হয়। তখন যখন তোমরা আমাদের নিন্দা করতে পারো, তাহলে আমরা কেন তোমাদের ছেড়ে দেব? আসলে কিছুদিন আগে যখন রান্নাঘরের দায়িত্ব বাড়ির মহিলাদের উপর ছিল, তখন বাড়ির পুরুষ মানুষগুলো তাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করত। কি হলো, তোমাদের কখন থেকে খেতে ডাকছি, তোমরা আসছো না কেন? রাত 11টা বেজে গেল, আমরা 4 জন কতক্ষণ খাবার নিয়ে বসে থাকবো বলো তো? আরে আসছি, দাঁড়াও। অনলাইনে আমাদের 4 জনের একটা ইম্পর্টেন্ট মিটিং চলছে, তাই একটু দেরি হচ্ছে। তোমরা একটু অপেক্ষা করো, এক্ষুনি আসছি। আর হ্যাঁ, আমাদেরকে ছেড়ে খেয়ে নিও না কিন্তু।
দেবেশ এই কথা বললে বাড়ির মহিলারা ডাইনিং টেবিলে বসে তাদের জন্য অপেক্ষা করে, কিন্তু তারা যেহেতু সারাদিন সংসারের কাজকর্ম করে, কেউ গান শেখায়, কেউ বা টিউশন পড়ায়, তাই রাত্রিবেলা তারা আর অপেক্ষা করতে পারে না, তাদের ভীষণই ঘুম পেয়ে যায়। অন্যদিকে বাড়ির পুরুষরা 11:30টার পর খাবার খেতে আসে, কিন্তু তাদেরকে যখন খাবার পরিবেশন করা হয় তখন ইস, সব খাবারগুলো তো ঠান্ডা জল হয়ে গেছে। সারাদিন খাটাখাটনি করবো, তারপর যদি রাত্রেবেলা ঠান্ডা খাবার কপালে চটে, তাহলে তোমাদের আর রান্না করতে হবে না। তোমরা রান্না বান্না ছেড়ে বাড়িতে বসে থাকো, কোনো কাজবাজি তো ঠিক করে করো না। সারাদিন হা হা করে গান করছে, তারপর বৌদি টিউশন পড়াচ্ছে, আর রান্নাঘরে কারোর মনই নেই। ঠিক তাই তো, যখন রান্নাঘরের দায়িত্ব নিতে পারো না, তাহলে ছেড়ে দাও না কেন? এসব রান্না বান্না করার কোনো কাজ নাকি? আমরা তো 2 মিনিটে করে দেবো। যাও, এখন সব খাবার গরম করে নিয়ে আসো। এভাবে তারা তাদের স্ত্রীদেরকে কথা শোনায়, যার ফলে বাড়ির মহিলারা ভীষণই রেগে যায়। সেদিনকার মতো তারা কোনো রকমে খাবার গরম করে তাদেরকে খেতে দেয়, কিন্তু পরের দিন থেকে তারা আর রান্নাঘরে যেতে চায় না। দেখো, আমরা এতদিন ধরে রান্নাঘরের দায়িত্ব সামলিয়ে এসেছি, কিন্তু এখন আর আমাদের ভালো লাগছে না, তাই আমরা তোমাদের সময় মতো খেতে দিতে পারবো না। এবার তোমরা 4 জন মিলে রান্নাঘরের দায়িত্ব সামলিয়ে নাও, আমরা আজ থেকে ছুটি নিলাম। এই কথা শোনা মাত্রই বাড়ির 4 পুরুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কিন্তু শুধুমাত্র তাদের ইগোর কারণেই তারা সহজে মেয়েদের কাছে ছোট হতে চায় না। তারা 4 জনের রান্নাঘরের দায়িত্ব নিতে রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে অফিস যাওয়ার আগে 4 জন পুরুষ মিলে রান্নাঘরে রান্না করতে চলে যায়। এমন সময়, কি গো, শুনে যাও, কোথায় গেলে? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি এসো, কোথায় গেলে, কোথায়? কুমার তার বউয়ের গলা শুনে দৌড়ে ঘরে চলে যায়। তুমি জানো না আমি রান্না বান্না করছি? সবেমাত্র ভাত বসালাম, আর তুমি ডাকছো আমাকে? রান্না করার সময় এতবার ডাকলে হয়? সকাল থেকে গান শেখাচ্ছি, তাই গলাটা ব্যথা করছে। আমাকে 1 কাপ চা করে দাও তো। আর হ্যাঁ, আদা দিয়ে অল্প চিনি দিয়ে চা করবে, ঠিক যেমন আমি তোমাকে করে দিতাম তেমন। বাবা, তুমি তো দেখছি মহারানী একেবারে। আমি সব চা করতে পারবো না, তুমি করে নাও। তোমার বাবা আমাকে টাকা দিয়ে তোমার চাকর করে রাখিনি, বুঝেছো? তুমি যখন আমাকে চা করতে বলতে, তখন আমি সঙ্গে সঙ্গে তোমাকে চা করে দিতাম, তাও আবার দিনে 10 বার। আর তুমি একবারেই আমাকে এরকম কথা বলছো? তার মানে রান্নাঘরের দায়িত্ব তোমাদের দ্বারা সামলানো যাবে না। এই শুনে কুমার আবার রান্নাঘরে যায় আর বউয়ের জন্য চা বানিয়ে নিয়ে আসে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। এখন বাড়ির ছেলেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসের কাজকর্ম করে, সকালে এবং রাত্রিবেলা আবার রান্নাবান্নাও করে, কিন্তু মাঝে মধ্যে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। দেখ দাদা, আজকে আমার অফিস থেকে বাড়ি ফিরতে দেরি হবে, আর আজকে বাড়ির বউরা বিরিয়ানি খেতে চেয়েছে, তাই আমি কিন্তু বিরিয়ানি করতে পারবো না। তোরা রান্না করে নিবি, কেমন? আমাদের বিরিয়ানি করতে বইই গেছে, আমরা সব রান্না করতে পারবো না। বহু বছর আগে তুই একবার আমাদের সবাইকে ভালোবেসে বিরিয়ানি রান্না করে খাইয়েছিলিস, তাই তোকেই বিরিয়ানি করতে হবে। আর তাছাড়া আজকে আমরা রান্নাঘর থেকে ছুটি নিচ্ছি, বুঝেছিস? হ্যাঁ সেই তো, এই কদিন তো শরীর খারাপ ছিল বলে তোকে রান্না বান্না করতে হয়নি, আমরা রান্না বান্না করে খাইয়েছি, তাই আজকে তুই এসব কথা বললে তো আমরা শুনবো না। আরে তোরা চুপ কর, রান্না বান্না নিয়ে ঝামেলা করছিস কেন? আমরা অফিস থেকে ফেরার সময় বিরিয়ানি কিনে নিয়ে চলে যাবো, তারপর ওদের সবাইকে খাইয়ে দেবো, তাহলেই তো সমস্যা মিটে গেল। এভাবেই 4 জন মিলে অফিস থেকে বাড়িতে ফিরে আসার সময় বাড়ির মহিলাদের জন্য ভালো রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসে। না না, আমরা রেস্টুরেন্টের বিরিয়ানি খেতে পারবো না, আমাদের শরীরটা ঠিক ভালো নেই, তাই তোমরা নিজেরা বিরিয়ানি রান্না করে দাও। আমরা যখন রান্না করতাম তখন তোমরা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে, তোমরা কেউ কিন্তু রেস্টুরেন্টের খাবার খেতে না, তাই আমাদেরও বাড়ির খাবার খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। এই কথা শুনে প্রিয়তোষ বাবু তার স্ত্রীর উপর রেগে যায়, কিন্তু সে কিছু বলতে পারে না, যার ফলে প্রিয়তোষ বাবু বাধ্য হয়ে 3 ছেলেকে নিয়ে রান্নাঘরে যায়। তারা সবার জন্য গরম গরম বিরিয়ানি রান্না করে নিয়ে আসে, কিন্তু বিরিয়ানি রান্না করতে গিয়ে রান্নাঘরের সব বাসনগুলো বেসিনে নোংরা হয়ে পড়ে থাকে। এই যে দীপম, একটা বাসনে কিন্তু বেসিনের মধ্যে যেন পড়ে না থাকে, সব বাসন পরিষ্কার করে তুলে রাখবে। আর হ্যাঁ, তারপর কিন্তু রান্নাঘর মুছে ধুয়ে তোমরা ঘুমাতে যাবে। এভাবেই 4 বউ নিজেদের স্বামীদেরকে অর্ডার দিয়ে ঘরে ঘুমাতে চলে যায়। এদিকে ছেলেরা বাসন ধুয়ে মুছে পরিষ্কার করে এবং রান্নাঘর পরিষ্কার করে ঘুমাতে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু এখন আর বাড়ির পুরুষদের পক্ষে রান্নাঘরের দায়িত্ব সামলানো সম্ভব হয় না। তারা সবসময় ভাবতে থাকে কবে তারা সেই দায়িত্ব থেকে মুক্তি পাবে, কিন্তু তারা কি করবে কিছুই বুঝতে পারে না। আমরা আমাদের 4 বউয়ের উপর অনেক অত্যাচার করেছি। আমরা শুধু অফিসে কাজ করেছি, আর ওরা বাড়ির কাজ করেছে, রান্না বান্না করেছে, সমস্ত দায়িত্ব সামলে রেখেছিল, আর এখন আমরা শুধু রান্নাঘরের দায়িত্বই সামলাতে পারছি না।
এভাবেই তারা ঠিক করে তারা তাদের স্ত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেবে। তাই একদিন অফিস থেকে ফিরে আসার সময় তারা 4 জন মিলে নিজেদের স্ত্রীদের জন্য বড় বড় 4টে ডায়মন্ডের নেকলেস কিনে নিয়ে আসে। তারা যখন বাড়িতে এসে সেই হীরার হার নিজেদের স্ত্রীদেরকে উপহার দেয়, তখন তাদের স্ত্রীদের চোখ একেবারে চকচক করে ওঠে, কারণ তারা ভাবতেই পারে না তাদের স্বামীরা এরকম ডায়মন্ডের নেকলেস নিয়ে আসতে পারে। তোমরা সত্যি আমাদের জন্য হীরের হার কিনে এনেছো? আমরা তো ভাবতেই পারছি না তোমরা আমাদের এত ভালোবাসো। কিন্তু না ভালোবাসার কি আছে? তোমরা হয়তো আমাদের 4 জনের উপর রান্নাঘরের দায়িত্ব দিয়ে মুক্তি পেতে পারো, কিন্তু আমরা কি তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি বলো? আমরা তোমাদের অনেক ভালোবাসি, তাই তোমরা এই ডায়মন্ডের নেকলেস পরবে। আর তোমাদের মন ভালো করার জন্য আমরা সুইজারল্যান্ডের প্লেনের টিকিটও কেটে নিয়েছি। আমরা 1 সপ্তাহ পর পুরো ফ্যামিলি সুইজারল্যান্ডে ঘুরতে যাব। বাড়ির ছেলেরা এই কথা বললে বাড়ির মহিলারা খুবই খুশি হয়। আর যেহেতু আমরা সবাই জানি মেয়ে মানেই ইমোশনাল, তাই তারা তাদের স্বামীদের সঙ্গে আর অন্যায় অত্যাচার করতে চায় না। তোমারও তো এখন বয়স হচ্ছে, তাই তোমাকে আর রান্নাঘরের দায়িত্ব সামলাতে হবে না। আর আমার ছেলেরাও তো অফিসে কাজ করে, তাই তোমাদের আর রান্না বান্না করতে হবে না। আমরা মেয়েরা যেমন আগে রান্না বান্না করছিলাম, তেমনই আমরা রান্না বান্না করব। এই কথা শুনে প্রিয়তোষ বাবু এবং তার ছেলেরা খুবই খুশি হয়। সেদিনের পর থেকে বাড়ির পুরুষ মানুষকে রান্নাবান্নার দায়িত্ব সামলাতে হয় না। বাড়ির মহিলারা আবার রান্নাঘরের দায়িত্ব সামলাতে শুরু করে। কিন্তু এখন আর বাড়ির পুরুষরা মোটেই তাদের স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করে না। মাঝে মধ্যে ছুটির দিনে রান্নাবান্নার ক্ষেত্রে তারা তাদের স্ত্রীদেরকে সাহায্যও করে থাকে। এভাবেই তারা সবাই হাসি খুশি বসবাস করতে থাকে। প্রিয়া তার মা নিহারিকা দেবীর সঙ্গে বাস করত। প্রিয়া অনেক ছোটবেলায় তার বাবাকে হারিয়েছিল। এই পৃথিবীতে তার মাকে ছাড়া আর কেউ ছিল না, তাই সে তার মাকে খুবই ভালোবাসত। প্রিয়া একটা সরকারি হসপিটালে নার্স ছিল। তার মন খুবই নরম ছিল, আর সে ভীষণ দয়ালু প্রকৃতিরও ছিল। সেই সঙ্গে প্রিয়া দেখতেও খুবই সুন্দর ছিল, আর সকলের সঙ্গে মিষ্টি আচরণ করায় খুব সহজেই সে সকলের মন জয় করে নিতে পারত। হসপিটালে আগত বেশিরভাগ পেশেন্টগুলো প্রিয়ার কাছে সেবা যত্ন পাওয়ার আশা করত। এমনই একদিন প্রতাপ নামে একজন যুবক ছেলে অ্যাক্সিডেন্টের ফলে গুরুতরভাবে আহত হয়ে ওই হসপিটালে ভর্তি হয়। এই যে পেশেন্ট নাম্বার 12, তোমার নাম কি যেন? হ্যাঁ, প্রতাপ। তুমি একটু উঠে বসো তো, তোমাকে ইনজেকশন দিতে হবে। কি হলো, শুনতে পেলে না? তাড়াতাড়ি ওঠো। ইনজেকশনের কথা শুনে প্রতাপ খুব ভয় পেয়ে যায়, কারণ সে ইনজেকশনকে খুবই ভয় করত। না, আমি কিছুতে ইনজেকশন দেব না। আমার ইনজেকশনের খুব ভয় করে। তুমি চলে যাও এখান থেকে। আমি কিছুতে ইনজেকশন নেব না। এমনিতেই অ্যাক্সিডেন্টের ফলে আমার ফুল বডি ব্যথা করছে, তার উপর তোমরা আমাকে ইনজেকশন দেবে বলছো। এই 1 মিনিট, তোমরা আমাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলতে চাও না তো? কি আজে বাজে কথা বলছো তুমি? আমাদের কি খেয়ে বসে কাজ নেই যে তোমাকে শুধু শুধু ইনজেকশন দিয়ে মেরে ফেলতে যাব? তোমার মতো এখানে আরো অনেক পেশেন্ট আছে, তাদেরকেও দেখতে হবে। তোমার পেছনে সময় নষ্ট করলে হবে না। যা বলছি তাড়াতাড়ি করো, না হলে কিন্তু এখনই হাত পা বেঁধে তোমাকে ইনজেকশন দেওয়া হবে। সঙ্গীতা যখন প্রতাপকে বকাবকি করছিল, ঠিক তখনই সেখানে প্রিয়া চলে আসে। আরে সঙ্গীতা, এটা তুমি কি করছো? পেশেন্টের সঙ্গে এরকম ব্যবহার করলে পেশেন্ট তো খুব ভয় পেয়ে যাবে। ইনজেকশন একটা সামান্য জিনিস হলেও অনেক শক্তিশালী সাহসী ব্যক্তিরাও কিন্তু ইনজেকশনকে ভয় করে। পেশেন্টের সঙ্গে সবসময় নম্রভাবে আচরণ করা উচিত সঙ্গীতা। হ্যাঁ, তোমার মতো আমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারি না তো। আর মাঝে মধ্যে পেশেন্ট গুলো এমন কথা বলে, এমনি তো রাগ ধরে যায়। ঠিক আছে, তুমি বরং এই পেশেন্টকে ইনজেকশন দিয়ে দাও। নাছর বান্দা তখন থেকে কিছুতেই ইনজেকশন নিতেই চাইছে না। ঠিক আছে, তুমি দাও, আমি দেখছি। এই যে, কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি ইনজেকশন কি ভয় করো? তোমাকে তো দেখে একটা পালোয়ান বলে মনে হচ্ছে, আর সামান্য ইনজেকশনকে তুমি ভয় করছো? ছি ছি ছি। মোহন কোনো কথা না বলে প্রিয়ার দিকে এক নজরে তাকিয়ে থাকে, কারণ প্রিয়া দেখতে এতটাই সুন্দরী ছিল যে প্রতাপ চাইলেও তার চোখ প্রিয়ার উপর থেকে সরাতে পারছিল না। কি হলো, তুমি কিছু বলছো না যে? আচ্ছা, তোমার কি হসপিটালে থাকতে ভালো লাগছে বলো তো? যদি তুমি ইনজেকশন না নাও, তাহলে কিন্তু তুমি তাড়াতাড়ি সুস্থ হতে পারবে না, আর তোমার এখান থেকে ডিসচার্জও হবে না। বলো, তুমি কি চাও? এখানে মাসের পর মাস থাকতে চাও, নাকি ইনজেকশন নিতে চাও? আমি এখানে মাসের পর মাস কাটাতে চাই, আর ইনজেকশনও নিতে চাই। মানে তুমি কি বলছো? তোমার বুঝি হসপিটালে থাকতে ভালো লাগছে?
না না, মানে তুমি খুব ভালো। ওই যে আগে যে নার্সটা আমাকে ইনজেকশন দিতে এসেছিল ও খুব বাজে। তুমি যদি আমাকে ইনজেকশন দাও আমি জানি আমার একটুও লাগবে না। আমার তো তোমার কথা শুনে সব ভয় শেষ হয়ে গেল। আর তোমাকে দেখে মনে হয় কোনো ব্যথাও হবে না। তোমার যত ইচ্ছে তুমি ইনজেকশন দাও আমাকে, কোনো ভয় নেই। না না, যত খুশি ইনজেকশন বললে আমি কিন্তু হাজারখানা ইনজেকশন ফুটিয়ে দেব। এখন আপাতত দুটো ইনজেকশন, একটা হাতে আর একটা পায়ে দিতে হবে। দেখি কেমন বাহাদুর তুমি। প্রিয়া খুবই ভালোবেসে প্রতাপকে ইনজেকশন দেয়। প্রতাপ বুঝতেই পারে না যে কখন প্রিয়া তাকে ইনজেকশন দিয়ে দেয়। প্রীতমের মতো হসপিটালের অন্যান্য রোগীরাও প্রিয়াকে ছাড়া আর অন্যান্য কোনো নার্সের কাছে ইনজেকশন নিতে চাইতো না, কারণ প্রিয়ার হাতের কাজ সত্যি খুবই ভালো ছিল। সেই সঙ্গে সে পেশেন্টদের মন ভুলিয়ে খুব ভালো মতো ইনজেকশন দিতে পারত। প্রিয়াকে প্রথমবার দেখার পরই প্রতাপ তাকে ভীষণ পছন্দ করে ফেলেছিল, তাই সে কারণে অকারণে সবসময় প্রিয়াকে তার কাছে ডাকার চেষ্টা করত। একদিন রাত্রিবেলা প্রিয়া তার ডে ডিউটি কমপ্লিট করে বাড়ি ফিরে যায়। সেদিন রাতে সঙ্গীতার নাইট ডিউটি ছিল। সঙ্গীতা হাতে করে একটা ইনজেকশন এবং খাবার নিয়ে প্রতাপের কাছে আসে। এ কি, তুমি আবার আমার কাছে এসেছো কেন? হ্যাঁ, আমি কিছুতেই তোমার কাছ থেকে ইনজেকশন নেব না। প্রিয়া ম্যাডামকে ডাকো, ওকে ডেকে নিয়ে আসো। যাও যাও বলছি, আমি তোমার থেকে নেব না। আরে তুমি এরকম বেয়াদব কেন বলো তো? এই হসপিটালে প্রিয়া কি তোমার জন্য দিনরাত থাকবে? ওর আজকে ডে ডিউটি ছিল, ও এখন বাড়িতে গেছে, হসপিটালে নেই। আমি ওকে কিভাবে ডাকবো? তুমি ইনজেকশনটা নিয়ে নাও, না হলে কিন্তু তুমি সারা রাত ঘুমাতে পারবে না। তোমার পুরো শরীরে ক্ষত ভর্তি। না, আমি প্রিয়া ম্যাডামকে ছাড়া কারো কাছ থেকে ইনজেকশন নেব না। তুমি এখনই ওকে ফোন করে ডাকো, তা না হলে কিন্তু আমি হসপিটালের সমস্ত কিছু ভেঙে দেবো। হসপিটালের সমস্ত বেড, লাইট, পাখা সব ভেঙে দেবো। এই বলে প্রতাপ সঙ্গীতাকে ধমক দেয় এবং সেই সঙ্গে ভীষণ জোরে চেঁচামেচি করতে থাকে। সঙ্গীতা কি করবে কিছু বুঝে না পেয়ে প্রিয়াকে ফোন করে। হ্যালো প্রিয়া, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি হসপিটালে চলে এসো। প্রতাপ কিছুতেই আমার কাছে ইনজেকশন নিতে চাইছে না, আর কিছুতে খেতেও চাইছে না। ও বলছে শুধুমাত্র প্রিয়া ম্যাডামের কাছ থেকে ইনজেকশন নেব। সে কি, আমি তো এইমাত্র বাড়িতে এলাম, আর আমার তো এখন ডিউটিও নেই। হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি কি করবে বলো? ওই প্রতাপ অন্যান্য পেশেন্টদেরকে খুবই বিরক্ত করছে, ভীষণ চেঁচামেচি করছে। এখানে টেকা মুশকিল হয়ে গেছে। তুমি দয়া করে একটু বাড়ি থেকে এসে ওকে শান্ত করে তারপর বাড়ি যাও, না হলে কিন্তু পরে আমাদেরকেই ছাড় খেতে হবে। সঙ্গীতার কথা শুনে প্রিয়া ফোনটা রেখে দিয়ে তার মাকে বলে, মা, একটা পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমাকে আবার হসপিটালে যেতে হবে। রাত হয়েছে, তুমি কিন্তু সাবধানে থাকবে। আমি আসছি। সে কি, তুই এখন এতটা পথ জার্নি করে হসপিটালে গিয়ে পেশেন্টকে ইনজেকশন দিবি? হসপিটালে এতগুলো নার্স থাকা সত্ত্বেও ওরা কিছু করতে পারছে না। তোর তো এখন ডিউটি নেই, তোকে শুধু শুধু যেতে হবে না, ওরা যা পারে করুক। আমার এখন ডিউটি নেই ঠিকই মা, কিন্তু ওই পেশেন্টটা এখন আমার আন্ডারে আছে। একজন মানুষ হিসেবে আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে বলো। আমি চাই না আমাদের হসপিটালে কোনো পেশেন্টের কোনো রকমের ক্ষতি হোক। আমি তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। আমি বাইরে থেকে দরজা লক করে দিয়ে যাচ্ছি। বাড়ি ফিরে এসে নিজে থেকে তালা খুলে ঘরে ঢুকে পড়ব। এই বলে প্রিয়া হসপিটালে চলে যায়। প্রিয়াকে দেখে প্রতাপ ভীষণ খুশি হয়। প্রিয়া কোনো রকমে প্রতাপকে বুঝিয়ে শান্ত করে। প্রিয়া খুবই ভালোবেসে প্রতাপকে খাইয়ে দেয়। প্রিয়া তাকে খুবই ভালোবেসে ঘুম পাড়িয়ে দেয়। প্রিয়া, এই প্রতাপের থেকে কিন্তু একটু সাবধানে থাকবি। আমি একটু আগেই জানতে পারলাম এই প্রতাপ নাকি একজন বড় গুন্ডা। আমার তো এটা শোনার পর থেকেই ভয় করছে। আর আমি শুনেছি গুন্ডামি করতে গিয়েই এর নাকি এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। ও যেভাবে সবসময় প্রিয়া ম্যাডাম করছে, দেখিস আবার কি কাণ্ড ঘটায়। প্রতাপ গুন্ডা হোক কিংবা যাই হোক না কেন, আমার কাছে এখন সব পেশেন্টই সমান। প্রতাপ এখন খুবই আহত, ওকে সুস্থ করাটা আমার দায়িত্ব। তাই আমি বাকি 10টা পেশেন্টের মতো ওর খেয়াল রাখবো। এই বলে প্রিয়া সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েকদিন কাটে। একদিন রাত্রিবেলা হসপিটালে প্রিয়ার নাইট ডিউটি থাকে। প্রিয়া প্রতাপের বেডের কাছে সারা রাত বসে তার খেয়াল রাখে। বসে থাকতে থাকতে প্রিয়া ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে প্রিয়া ঘুমের মধ্যে অনুভব করে কেউ একজন তার হাত ধরছে। প্রিয়া চমকে ওঠে। সে চোখ খুলে দেখে প্রতাপ তার হাত ধরে দাঁড়িয়ে আছে। এ কি, তুমি কি করছো? তুমি আমার হাত ধরলে কেন? কি করবো বলো, তুমি দেখতে এত সুন্দর, তোমার হাত এতই নরম যে আমি তোমার হাত ধরতেও বাধ্য হলাম। আর তোমার গাল দুটো একেবারে মাখনের মতো। তোমার থেকে দূরে থাকা যে আর সম্ভব হচ্ছে না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি যে। কি আজে বাজে কথা বলছো তুমি? আমি এখানকার নার্স,
আর তুমি আমার সঙ্গে নোংরামি করছো? আমি ঘুমাচ্ছিলাম, তুমি আমার হাত ধরেছো, আমার গালে হাত দিয়েছো। দাঁড়াও, আমি এখনই সবাইকে জানাচ্ছি। আমি তো তোমাকে ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি যে এতটা বেয়াদব আমি ভাবতে পারিনি। না না সুন্দরী, এই ভুলটা করো না। এই ভুলটা করলে তুমি তোমার নিজের বিপদ নিজেই ডেকে আনবে। এই দেখো, এই ভিডিওটা দেখো, একবার দেখে নাও। দেখো দেখো। প্রতাপের ফোনে প্রিয়া ভিডিওটা দেখে চমকে ওঠে। এ কি? এরা কারা? এটা তো আমার বাড়ি। এরা আমার বাড়ির সামনে কি করছে? আমার বাড়িতে এরকম ভাবে পাহারা দিচ্ছে কেন এরা? এরা হচ্ছে আমার পোষা গুন্ডা। তুমি আমার কথা না শুনলে আমি একটা জাস্ট ফোন করে দেব, তোমার মাকে এরা ধরে নিয়ে চলে যাবে। তারপর তোমার মা সোজা উপরে। না না, এরকম করো না দয়া করে। কি চাইছো তুমি বলো? আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। দিনের বেলা, রাত্রিবেলা, আজ থেকে সব সময় তুমি আমার খেয়াল রাখবে। তোমার ডিউটি থাকুক কিংবা না থাকুক, তুমি আমার কাছেই থাকবে, আমার চোখের সামনে থাকবে। আমি সব সময় তোমাকে দেখতে চাই। আর এই যে এখন একটা ইনজেকশন আমার কোমরে দিয়ে দাও তো। ইনজেকশন? কিন্তু কেন? এখন তো তোমার ইনজেকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার যা যা ইনজেকশন দেওয়ার ছিল আমি সব দিয়ে দিয়েছি। তাতে কি হয়েছে? আসলে তোমার হাতের ইনজেকশন নিতে নিতে আমি অভ্যস্ত হয়ে পড়েছি। আর তাছাড়া তোমার ওই নরম নরম হাতের ইনজেকশন নিতে আমার খুবই ভালো লাগে। আমাকে একটা এনার্জির ইনজেকশন দাও, যাতে আমি অনেক বেশি এনার্জি পাই। প্রিয়া চালাকি করে প্রতাপকে ঘুমের ইনজেকশন দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই প্রতাপ ঘুমিয়ে পড়ে। এরকম ভাবে প্রিয়া প্রতাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রত্যেকদিন রাত্রিবেলা তাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিত। এভাবেই বেশ কয়েকদিন কাটে। একদিন মোহন নামে একটি ছেলে প্রিয়াদের বাড়িতে আসে। মোহনের সঙ্গে প্রিয়ার 2 বছর আগে বিয়ে ঠিক হয়েছিল। বিদেশ থেকে মোহন প্রিয়ার সঙ্গে এঙ্গেজমেন্ট করতে এসেছিল। প্রিয়া সবসময় প্রতাপকে নিয়ে খুবই চিন্তায় থাকতো, কিন্তু সে অনেক চেষ্টা করার পরেও প্রতাপের ব্যাপারে তার মাকে কিংবা মোহনকে কিছু জানাতে পারে না। প্রতাপ, এই নাও মিষ্টি খাও। না, আমি মিষ্টি খাবো না। আমি খুব রেগে আছি। সকাল থেকে আমি প্রিয়া ম্যাডামকে দেখতে পাইনি, আমার মন খুব খারাপ। আর তাছাড়া আমাকে মিষ্টি দেওয়া হচ্ছে কেন? হ্যাঁ, প্রিয়াকে তুমি এখন আর 1 সপ্তাহ দেখতে পাবে না। এটা প্রিয়ার এঙ্গেজমেন্টের মিষ্টি। প্রিয়া এখন 1 সপ্তাহ ছুটিতে থাকবে। এই কথা শুনে প্রতাপ খুবই রেগে যায়। সে কাউকে কিছু না জানিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। পরের দিন প্রতাপ তার কিছু গুন্ডাকে সঙ্গে নিয়ে প্রিয়াকে কিডন্যাপ করে নিয়ে আসে। আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে এখানে কেন ধরে এনেছো? আমি তোমার কি ক্ষতি করেছি বলো? সামনের সপ্তাহে আমার বিয়ে, দয়া করে আমাকে যেতে দাও। বিয়ে? তুমি ভাবলে কি করে আমি তোমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে করতে দেবো? আজকে আমি তোমাকে ছাড়বো না। তুমি যখন আমার হবে না, আমি তোমাকে কারোরই হতে দেবো না। আমাকে না জানিয়ে তুমি বিয়ে করতে যাচ্ছিলে? হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি কোনো খবর পাবো না? আজ পর্যন্ত আমাকে তুমি ঘুমের অনেক ইনজেকশন দিয়েছো আর আমাকে বোকা বানিয়েছো। আজকে আমি তোমাকে এমন একটা ইনজেকশন দেবো যে তুমি সব সময় ইনজেকশন নিতে চাইবে। এই বলে প্রতাপ একটা ইনজেকশন প্রিয়াকে দিতে চায়। ঠিক সেই সময় মোহন সেখানে পুলিশ নিয়ে উপস্থিত হয়। পুলিশগুলোর সঙ্গে সঙ্গে প্রতাপ ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে। তোমার কোনো ভয় নেই প্রিয়া, আমি এসে গেছি। তুমি আমাকে প্রতাপের ব্যাপারে আগেই জানাতে পারতে, তাহলে আমি আগেই সমাধান বের করতাম। ওরা যখন তোমাকে গাড়ি করে তুলে নিয়ে আসছিল, ভাগ্যিস আমি তোমাকে দেখতে পেয়েছিলাম। তা না হলে যে আজকে কি হতো বলো তো? এভাবেই প্রিয়া শয়তান প্রতাপের হাত থেকে রক্ষা পায়। পরের সপ্তাহে মোহনের সঙ্গে প্রিয়ার বিয়ে হয়ে যায়। সেই ঘটনার পর থেকে প্রিয়া হসপিটালে কাজ করতে ভয় পায়। তাই সে তার হসপিটালে চাকরিটা ছেড়ে দেয় এবং তার মাকে নিয়ে সে মোহনের সঙ্গে বিদেশে চলে যায়। বিদেশে গিয়ে সে অন্য চাকরি জয়েন করে। এভাবে সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।